ঐকমত্য কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠা করেছেন, এটি বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা চাই নতুনভাবে বাংলাদেশের সঙ্গে নিজেদের যুক্ত করতে এই সনদ সেই পথ দেখাবে। দুটি বিপরীত মন্তব্য, একটু আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে দেখছেন? আলোচনাগুলো আরও হয়তো দীর্ঘদিন ধরে আমাদেরকে এগুলো নিয়ে তর্ক করতে হবে, বিতর্ক করতে হবে, কারণ সংকট নিরসন করার জন্য যে সুযোগগুলো, সেই সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন আপনি নির্বাচন অভিমুখে যে ধরনের পদক্ষেপগুলো থাকা দরকার, আমি দেখতে পাচ্ছি সরকার অনেকগুলো অপ্রয়োজনীয় উইন্ডো ওপেন করছে। আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, এই যে জুলাইয়ের পরে যতগুলো অর্জন আছে, একটা বড় অর্জন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পরস্পরের চেহারা দেখতো না, মুখ দেখতো না, তারা একটা জায়গায় বসেছে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা কথা বলছেন, ডিফার করছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা আছে বলেই তো এক একজন এক এক দল করেন, প্রত্যেকটা বিষয়ে আমরা একমত হব না। এবং সম্ভবত এটি আমাদের প্রধান উপদেষ্টা বুঝতে পেরে তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে যে সমস্ত জায়গাগুলোতে আপনি একমত হতে পারবেন সবাই মিলে, সেই জায়গাগুলোকে আমরা সামনে রেখে অন্য বিষয়গুলো পরবর্তীকালে ভাবা হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, আপনি ভয়েস অফ আমেরিকার যে বাংলা খবরটি হয়, সেই খবরটির মধ্যে একটা সম্পাদকীয় অনুষ্ঠান থাকে, নিশ্চয়ই আপনার খেয়াল থাকার কথা। এই সম্পাদকীয়টা যিনি পড়ার আগে তিনি বলেন যে এই সম্পাদকীয়র মধ্যে আমেরিকান সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। আমি দেখতে পাচ্ছি ঐকমত্য কমিশনের যে ভাবনাগুলো আছে, অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি সম্ভবত বাইরের কারো অভিমতের প্রতিফলন আছে। রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করবে তো রাজনৈতিক দল। আপনি যে অবিশ্বাসের কথা বলছেন, একটা দলের অনেক ধরনের কাজ থাকে। আমাদের কতগুলো এক্সপিরিয়েন্স আছে, আমরা ৩ জোটের রূপরেখা, এটি আগায় নাই, 10 ছাত্রদের 10 দফা, এগুলো আগায়নি, এটা যেমন সত্য। আবার একটা সরকার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে বাজেট দেওয়া, এবং বাজেট ঘোষণার পর 2 ধরনের বক্তব্য। আমরা সেই ছোটবেলা, আমার মনে আছে, আমি প্রথম যে মিছিলে নামি সম্ভবত 86 সালে, এরশাদের গণবিরোধী বাজেটের বিরুদ্ধে, এই বাজেট গণবিরোধী, এই বাজেট মানি না। আবার এরশাদের দলের লোকজন ব্যানার নিয়ে এই বাজেট গণমুখী, এই বাজেটের জন্য অভিনন্দন। একটা বাজেট হওয়ার পর পক্ষে বিপক্ষে কথা থাকে, এবং বিরোধীদের পক্ষ থেকে বলা হয় যে সরকার মানুষের কাছে যে কমিটমেন্ট সেটি রক্ষা করেনি। আচ্ছা, মানুষের জন্য যে কমিটমেন্ট সেটি রক্ষা না করার কারণে আপনি কি গণভোট দিয়ে একটা বাজেট করে ফেলবেন? কারণ আপনার যেহেতু একটা সংশয় আছে যে সরকার শেষ পর্যন্ত প্রো পিপল নাও থাকতে পারে। নিশ্চয়ই প্রত্যেকটা স্টেপের কতগুলো যৌক্তিক কারণ থাকে এবং তার একটা সময়সীমা থাকে। আপনি যদি রাষ্ট্রের সমস্ত সিদ্ধান্তগুলো এই ধরনের আগের থেকেই করে ফেলতে চান, তাহলে তো আপনার সংসদের কোনো প্রয়োজন হয় না। এই যে অতিরিক্ত অ্যাকশানগুলো, এগুলো হচ্ছে রাজনীতিতে আপনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি বিশ্বাস করি না, আপনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি বিশ্বাস করি না, এবং বিশ্বাস করি না বলেই আগের থেকে আটঘাট বেঁধে উদাহরণও তো আসলে আছে, উদাহরণ আছে, আবার এক জায়গায় বসার উদাহরণও তো আছে। এই যে রাজনৈতিক দলগুলো 84-85টা বিষয়ে একমত হয়েছে, এই একমত হওয়াটা, এটা তো এর আগে আমাদের এখানে ঘটেনি। আমাদের এখানে নানা রকমের নানা বিষয়ে, ছোটোখাটো বিষয়ে, পার্লামেন্ট বর্জন ইত্যাদি ইত্যাদি বহু রকমের ঘটনা আছে, কিন্তু তার ভেতর থেকে আমরা তো একটা জায়গায় এসেছি। তো আপনি যদি সব কিছুই আগেই সেরে ফেলতে চান, পার্লামেন্টের আগে, সংসদের আগে, তাহলে আপনার তো সংসদ নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। যে সংসদ আপনি বিশ্বাস করছেন যে এই সংসদ আসলে প্রো পিপল হবে না, এই সংসদ জনগণের স্বার্থ রক্ষা করবে না, তাহলে সেই সংসদ নিয়ে এতটা আয়োজনের প্রয়োজন নেই। আপনি অধ্যাদেশ দিয়ে একের পর এক গণভোট দিয়ে সিদ্ধান্ত নিয়ে সরকার অনেক দিন চালাবে, আপনি একটা সরকার চালিয়ে দিতে পারেন। রাজনৈতিক দল, কিন্তু আমি যে অ্যাকশনগুলো দেখছি, এই অ্যাকশনগুলো হচ্ছে রাজনৈতিক দলের কাছ থেকে রাজনীতিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, রাজনীতিকে ক্রমশই কঠিন করে ফেলা, ক্রমশই কঠিন করে ফেলা। কারণ যাদেরকে আমি দেখছি, এদের অনেককে আমি দেখেছি 1/11-এর সময় বিরাজনীতিকরণের পক্ষে তারা ছিলেন, রাজনীতিকে রাজনীতিবিদদের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করেছেন, কোথাও কোথাও সফল হয়েছেন, এবং সফল হয়েছেন বলে পার্লামেন্টটা 1/11-এর পরে আরও কোটিপতিদের ক্লাব হয়েছে, জনবিরোধী ব্যক্তিদের জায়গা হয়েছে, এবং তারা সেটিকে ব্যবহার করে জনস্বার্থ বিপক্ষে
অনেক রকমের সিদ্ধান্ত কিন্তু নিতে যদি পেরেছেন। সেটি বলেন, এই ঐকমত্যের যে প্রপোজালগুলো আজকে এসছে তার মধ্যে একটা বড় অংশের দলেরই তো আবার সমর্থন ছিল, হয়তো কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপি সহ কয়েকটি দলের, আবার বেশিরভাগ দলের তো পক্ষে সমর্থনও ছিল। অবশ্যই সেই সমর্থন যতটুকু আছে, আপনি যতটুকু সমর্থন আছে, রাজনৈতিক দলগুলো কি বলছে যে যতটুকু সমর্থন আছে আপনি সেটুকু নিয়ে এগোন। প্রধান উপদেষ্টা বলেছেন যে যতটুকু সমর্থন আছে এগোন। কিন্তু এই যে অভিযোগগুলো আসছে যে আপনি কতগুলো নাজিল করেছেন, কোথা থেকে এনেছেন, কার সাথে কথা বলে এনেছেন, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার সাথে সংবিধানের সম্পর্ক আছে, যার সাথে ভবিষ্যৎ রাজনীতি পার্লামেন্টের সম্পর্ক আছে, আপনি স্টেক হোল্ডার কারা? আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পলিটিক্যাল পার্টিগুলো তো একটা বড় স্টেক হোল্ডার, এই কনসালটেন্টরা স্টেক হোল্ডার না। এই পার্লামেন্ট যদি ফাংশন না করে, আগামীতে যদি এই জায়গাগুলোতে ফ্রুটফুল সফলভাবে কোনো কিছু আপনার কাজগুলো না আগায়, এই আলী রিয়াজ সাহেব থেকে শুরু করে যাদেরকে, এদেরকে তো আমি পাবো না। এটা তো ফেস করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোকে। তো সুতরাং আপনি এখন থেকেই যদি তাদের উপরে বাইপাস করে, তারা যেটা চাইছেন না সেটি জোর করে কুইন আইন গিলে এবং ওই যে গণভোটের নামে একের পর এক এজেন্ডা যদি নিয়ে এসে চাপিয়ে দিতে চান, তার মানে কি যে আগামীতে পার্লামেন্ট যাতে ইফেক্টিভ না হয়, রাজনীতির যাতে গতি প্রকৃতি বারবার বাধাগ্রস্ত করা যায় এবং মাঝ থেকে এসে, কোথার থেকে এসে, আমি নিজেকে একজন সচেতন নাগরিক মনে করি, সচেতন নাগরিক মনে করি, কিন্তু এই মানুষগুলোর অনেককে আমি 10, 12, 15 বছর, 20 বছর, 30 বছর আমি কারো নাম শুনিনি, জুলাইয়ের পর থেকে শুনছি।